আচ্ছা, ভাবুন তো, সকালবেলা লোকাল ট্রেনে ভিড়ের মধ্যে হঠাৎ ফোনে একটা মেসেজ, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাকি ব্লক হয়ে যাবে, এক্ষুনি লিঙ্কে ক্লিক করতে হবে। হ্যাঁ, বুকটা ছ্যাঁত করে ওঠে, তাই না? মানে যুক্তি বলছে ক্লিক করা উচিত না, কিন্তু ওই মুহূর্তের ভুলে ক্লিক হয়েই যায়, আর ব্যাস নিজের সিদ্ধান্তের নিয়ন্ত্রণটা চলে গেল অন্যের হাতে। ঠিক। অথবা ধরুন অফিসে বা হয়তো খুব কাছের সম্পর্কে কেউ, মানে খুব মিষ্টি কথায়, একটু বেশি প্রশংসায় হ্যাঁ, ধীরে ধীরে নিজের প্রভাবটা বাড়িয়ে নিচ্ছে। আসল প্রশ্নটা হলো, কখনই অন্যের ইচ্ছাটা আমাদের নিজেদের যুক্তিবোধকে মানে কন্ট্রোল করতে শুরু করে। এই যে উদাহরণগুলো দিলেন, এগুলো তো আসলে বিচ্ছিন্ন ঘটনা নয় একদমই। না না, একেবারেই নয়। এগুলোই হলো মানসিক কূটকৌশল, আর যাকে বলে ডার্ক সাইকোলজি, তার বাস্তব প্রয়োগ। আজ আমরা এই বিষয়টা নিয়ে একটু গভীরে যাব। হ্যাঁ, তবে শুরুতেই একটা কথা পরিষ্কার করে দিই, আমাদের লক্ষ্য কিন্তু কাউকে এই কৌশল শেখানো নয়, বরং সচেতন করা, তাতে আমরা নিজেদের রক্ষা করতে পারি। একদম। আমাদের আজকের আলোচনার ভিত্তিটা মূলত অ্যামি ব্রাউনের ডার্ক সাইকোলজি বইয়ের কিছু ধারণা, আর তার সাথে আমাদের চারপাশের নানা ঘটনা, মানে অফিসের চাপ, সম্পর্কের জটিলতা, অনলাইন স্ক্যাম, এইসব। ঠিক। লক্ষ্যটা হলো বোঝা যে মানুষ ঠিক কিভাবে মানসিকভাবে প্রভাবিত হয়, কোন কোন পরিচিত কৌশল ব্যবহার করা হয়। আর সবচেয়ে জরুরি হলো কিভাবে আমরা সচেতন থাকতে পারি, নিজের বিচার বুদ্ধি ধরে রাখতে পারি। আচ্ছা, এই প্রভাব বিস্তারের মূলে তো আমাদের মস্তিষ্কের কিছু স্বাভাবিক প্রবণতাও কাজ করে, তাই না? ওই যে কগনিটিভ বায়াস। ঠিক ধরেছেন, আমাদের মস্তিষ্ক তো সবসময় শর্টকাট খোঁজে, দ্রুত সিদ্ধান্ত নিতে চায়, আর যারা চালাক তারা এই শর্টকাটগুলোরই সুযোগ নেয়। যেমন? কয়েকটা উদাহরণ দিলে ভালো হয়। অবশ্যই। যেমন ধরুন পারস্পরিকতা বা রেসিপ্রসিটি। কেউ যদি আমাদের ছোট একটা উপকার করে বা কিছু দেয়, আমরা কেমন একটা চাপ অনুভব করি না প্রতিদান দেওয়ার? হ্যাঁ, তা তো করি। যেমন দোকানে ফ্রি স্যাম্পল দিলে। ঠিক, ফ্রি স্যাম্পল, বা ধরুন একটা ফ্রি ডেমো ক্লাসের পর যখন দামি প্যাকেজটা কেনার অনুরোধ আসে, তখন না বলাটা কেমন কঠিন লাগে। এই চাপটাই হলো পারস্পরিকতার খেলা। খুব পরিচিত এটা। আর একটা ব্যাপারও দেখি, ওই যে প্রতিশ্রুতি আর সঙ্গতি, মানে কমিটমেন্ট অ্যান্ড কনসিস্টেন্সি। হ্যাঁ, এটাও খুব শক্তিশালী। একবার যদি আমরা ছোট কোনো বিষয়ে রাজি হয়ে যাই বা একটা অবস্থান নিই, তাহলে পরে সেই কথার সাথে মিল রাখতে গিয়ে বড় কিছুতেও হ্যাঁ বলে ফেলি, তাই না? একদম। হয়তো প্রথমে শুধু মিটিংয়ে থাকতে রাজি হয়েছিলাম, তারপর ধীরে ধীরে পুরো দায়িত্বটা ঘাড়ে চলে এলো। আগের কথার খেলাফ করতে চাই না বলেই রাজি হয়ে যাই। ঠিক তাই। আচ্ছা, আর সোশ্যাল প্রুফের ব্যাপারটা, মানে সবাই যা করছে সেটাই ঠিক মনে করা? ওহ, ওটা তো মারাত্মক। যখন দেখি বহু লোক একটা জিনিস কিনছে বা একটা মত বিশ্বাস করছে, আমরাও ধরে নিই ওটাই ঠিক। সেলিব্রিটি এন্ডোর্সমেন্ট, অনলাইন রিভিউ, সবের উদাহরণ। আবার কর্তৃত্বের বা অথরিটির প্রভাবও আছে। ডাক্তার, প্রফেসর বা এমনকি শুধু ইউনিফর্ম পরা কারোর কথায় সহজেই বিশ্বাস করে ফেলি। ব্যাংক থেকে বলছি বা ডাক্তারবাবু বলেছেন শুনলেই আমরা অনেক সময় আর দ্বিতীয়বার ভাবি না। আরেকটা হলো দুর্লভতা বা স্ক্যারসিটি। অফার শেষ হয়ে যাচ্ছে বা মাত্র 2টো সিট বাকি। হ্যাঁ, এই সীমিত সুযোগ হারানোর ভয়টাকেও খুব কাজে লাগানো হয়। আর অবশ্যই পছন্দ বা লাইকিং, পরিচিত বা পছন্দের মানুষের কথায় আমরা সহজেই গলে যাই। তার মানে এই সব কটা প্রবণতাই আমাদের দুর্বলতা হতে পারে যদি কেউ কাজে লাগাতে চায়। এখানেই কি ওই ম্যানিপুলেশন চক্রের ধারণাটা আসে? একটা প্যাটার্নে কি এগুলো ব্যবহার হয়? হ্যাঁ, অনেক ক্ষেত্রেই একটা প্যাটার্ন দেখা যায়, মানে একটা চক্র। প্রথম ধাপটা হলো টার্গেটিং, মানে প্রভাব বিস্তারকারী ব্যক্তি এমন কাউকে খোঁজে যার হয়তো কোনো দুর্বলতা বা অতৃপ্ত চাহিদা আছে। যেমন হয়তো কেউ খুব অ্যাপ্রুভাল চায় বা একাকিত্ব ভোগে। ঠিক। তারপর আসে গ্রুমিং। এই পর্যায়ে খুব যত্ন করে বিশ্বাস অর্জন করা হয়। অতিরিক্ত প্রশংসা, ছোটখাটো গিফট, বিশেষ মনোযোগ, এইসব। উদ্দেশ্য হলো মানুষটাকে মানসিকভাবে নির্ভরশীল করে তোলা। একদম। তৃতীয় ধাপটা খুব সূক্ষ্ম, সেটা হলো আইসোলেশন বা বিচ্ছিন্ন করা। মানে বন্ধু বা পরিবার থেকে দূরে সরিয়ে দেওয়া। হ্যাঁ, এমন একটা ধারণা তৈরি করা যে আমি ছাড়া তোমার ভালো কেউ বোঝে না, বা ওরা তোমার ক্ষতি চায়, যাতে বাইরের কোনো সাহায্য বা ভিন্ন মত না আসতে পারে। আর শেষ ধাপ, সেটা নিশ্চয়ই কন্ট্রোল। হ্যাঁ, কন্ট্রোল। এই পর্যায়ে এসে নিয়ম চাপানো, মানসিক চাপ দেওয়া, ভয়
বা অপরাধ বোধ জাগানো, এই সবের মাধ্যমে আচরণ আর সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করা হয়। যেমন সত্যি ভালোবাসলে এটা করতে পারতে না। এই ধরনের কথা, ঠিক তাই। এভাবেই ব্যক্তির স্বাধীনতা কেড়ে নেওয়া হয়। এই চক্রটা বোঝাটা খুব দরকারি। তাহলে বাঁচার উপায় কি? প্রথম পদক্ষেপ কি হতে পারে? প্রথম আর সবচেয়ে জরুরি হলো সচেতনতা, কৌশলটা ধরতে পারা। যখনই মনে হবে কেউ অযথা চাপ দিচ্ছে বা তাড়াহুড়ো করাচ্ছে, সেটা বুঝতে পারা। প্রয়োজনে বলাই যায়, আমার মনে হচ্ছে একটু বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর দ্বিতীয়ত সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত না নেওয়া, একটু সময় চাওয়া। অবশ্যই, আমি একটু ভেবে জানাবো বা আমার একদিন সময় লাগবে, এ কথাটা খুব শক্তিশালী। এটা নিজেকে গুছিয়ে নেওয়ার, পরিস্থিতিটা বোঝার সুযোগ দেয়। ঠিক, অনেক সময় শুধু একটু থামলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। আর কিছু? সম্ভব হলে গুরুত্বপূর্ণ কথাগুলো লিখিতভাবে রাখা ভালো, ইমেল বা মেসেজে। তাতে পরে অস্বীকার করার সুযোগ থাকে না। আর একটা প্রশ্ন নিজেকে করা যেতে পারে, বা প্রয়োজন হলে অন্য কেউ। হ্যাঁ, সেটা হলো, যদি আমি না বলি তাহলে কি হবে? এই প্রশ্নটা অনেক সময় ম্যানিপুলেটরের ফাঁপা যুক্তিগুলোকে স্পষ্ট করে দেয়। এই আলোচনাটা কিন্তু শুধু বড়সড় প্রতারণার জন্য নয়, রোজকার জীবনে, অফিসে, দোকানে, এমনকি খুব কাছের সম্পর্কেও। এই ধরনের সূক্ষ্ম চালচলন চলতেই পারে। এগুলো চিনতে পারাটা নিজের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখার জন্য খুব দরকারি। মানে সচেতনতাই আসল শক্তি। একদম। যখন আমরা বুঝি যে আমাদের প্রভাবিত করার চেষ্টা চলছে, তখন আমরা অন্যের কথায় না চলে নিজের বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিতে পারি। আজকের দিনে এটা একটা অত্যাবশ্যকীয় স্কিল। ঠিক, এই ডার্ক সাইকোলজি বা মানসিক কূটকৌশল জিনিসটা শুনতে ভয় লাগলেও আসল অস্ত্র হল জ্ঞান আর সচেতনতা। কৌশলগুলো চিনলে আত্মরক্ষা সহজ হয়। অন্যের আচরণের উদ্দেশ্যটা বুঝতে পারলেই নিজের শান্তি, নিজের স্বাধীনতা রক্ষা করা যায়। আচ্ছা, এখানে একটা প্রশ্ন মনে আসছে। আমাদের সম্পর্ক বা কাজের জায়গায় যখন স্বচ্ছতার অভাব থাকে, মানে সরাসরি কথা বলার সুযোগ কম থাকে, তখন সেই ফাঁকটা কি অজান্তেই ম্যানিপুলেশনের সুযোগ করে দেয়? হ্যাঁ, এটা নিয়ে ভাবা যেতে পারে। জীবনে এমন কোনো পরিস্থিতি কি এসছে যেখানে আরেকটু স্পষ্ট কথা বললে হয়তো ফলাফলটা অন্যরকম হতো? এটা একটা ভালো চিন্তার খোরাক। এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।